একজন পূজারী প্রথমে মন্দিরে পুজো শেষ করে তারপর সোজা পুলিশ স্টেশনে যায় তার ৩০ বছর বয়সী ভাগ্নির নিখোঁজের কেস দায়ের করতে, যার নাম কুরুবন্তী অপ্সরা। মন্দিরের পূজারী মামা পুলিশকে জানান গত ৩রা জুন ২০২৩ তার ভাগ্নিকে নিয়ে কোয়েম্বাটুর ঘুরতে গেছিলেন, কিন্তু তার ভাগ্নির কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সেখানে থেকে যায়। আর মামা, যার নাম ভেঙ্কট সাই কৃষ্ণ, তিনি একা বাড়ি ফিরে আসে। কিন্তু গত ২ দিন হয়ে গেল তার ভাগ্নি এখন বাড়ি ফেরেনি, তাছাড়া তার ফোনটাও বন্ধ বলছে। পুলিশ মোটামুটি তদন্ত চালায় কিন্তু তেমন কোনো তথ্য পায় না। তারপরের দিন আবার সাইকৃষ্ণ পুলিশ স্টেশনে যান এবং রীতিমতো পুলিশকে এক ধরনের চ্যালেঞ্জ দিয়ে কথা বলে, আপনারা কি করছেন? মনে হচ্ছে আপনারা খুঁজে বার করতে পারবেন না আমার ভাগ্নিকে। আপনাদের দিয়ে মনে হয় তেমন কিছু হবে না। যদিও পুলিশ প্রথমত এই কথাটাকে ততটা গুরুত্ব দেয়নি, কেননা একজনের পরিবারের সদস্য হারিয়ে গেছে, তাই তিনি হয়তো আবেগী হয়ে এই ধরনের কথা বলছেন। তাছাড়া তিনি একজন পূজারী ছিলেন, তাই পুলিশ তেমন কিছু মনে করেননি। কিন্তু তার এই কথার পেছনে এক বিশাল রহস্য লুকিয়ে ছিল, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এরপর পুলিশ অপ্সরার মায়ের সঙ্গে কথা বলেন। তিনি জানান গত ৩রা জুন ২০২৩ তার মেয়ে রাত ৮:৩০ নাগাদ তার মামার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। তিনি জানান তার মামার সঙ্গে ঘুরতে বেরিয়েছেন, তাই মেয়েকে নিয়ে টেনশন করেননি। কিন্তু পরের দিন সকালবেলায় সাইকৃষ্ণ নিজে এসেই অপ্সরার কথা জিজ্ঞেস করায় তার মা বেশ অবাক হয়ে যান। যা শুনে পুলিশের বেশ সন্দেহ হতে থাকে। পুলিশ সাইকৃষ্ণর কথা অনুযায়ী প্রথমে তদন্ত শুরু করতে থাকে। অপ্সরার বাড়ি থেকে শামশাবাদ টোটাল ২১ কিলোমিটার রাস্তা ছিল। পুলিশ প্রত্যেকটা সিসিটিভি চেক করে, কিন্তু সিসিটিভিতে অপ্সরার বাড়ি থেকে গাড়িতে ওঠার ফুটেজ তো পাওয়া যায়, কিন্তু গাড়ি থেকে নামার কোনো ফুটেজ পাওয়া যায়নি। যদিও এরপর পুলিশের মনে আরও সন্দেহ হতে শুরু করে। তাছাড়া সাইকৃষ্ণ একমাত্র সেই ব্যক্তি যে অপ্সরার সঙ্গে শেষ দেখা করেছিলেন। তাছাড়া সাইকৃষ্ণর কথার ভেতর কেমন যেন এক ওভার কনফিডেন্স ছিল, যেটা পুলিশের মনে আরও সন্দেহ জাগাতে শুরু করে। এখানে বলে রাখাটা খুব জরুরি, সাইকৃষ্ণ একজন পূজারী হওয়ার পাশাপাশি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বা বিজনেসম্যান ছিল। তাছাড়া পুলিশ অপ্সরার ব্যাপারে তেমন কোনো তথ্য খুঁজে পাচ্ছিল না। শেষে কোনো উপায় না পেয়ে পুলিশ আবার সাইকৃষ্ণকে থানায় ডাকেন। তাকে সম্মানের সঙ্গে থানায় বসতে দেন এবং পুলিশ জানান, আপনি কি সত্যি বলবেন কি হয়েছে অপ্সরার সঙ্গে? না, আমরা কথা বার করার জন্য আমাদের নিজস্ব কায়দা ব্যবহার করব। সাইকৃষ্ণ তখন হতবাক হয়ে যান, কান্নায় ভেঙে পড়েন এবং সব সত্যি খুলে বলেন, এর পরের ঘটনা শুনলে আপনাদের গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাবে। ৩৬ বছর বয়সী এই পূজারী বিবাহিত, তার 2টো ছেলে ছিলেন। তা সত্ত্বেও তিনি অপ্সরার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। অপ্সরার মা যখন পুরোহিতের কাছে পুজো করতে যেতেন, তখন অপ্সরা তার সঙ্গে মাঝে মাঝে পুজো দিতে যেতেন, আর সেখান থেকে পুরোহিতের সঙ্গে কথা বলা, আর তারপরে শুরু হয় সম্পর্ক। সবথেকে মজার ব্যাপার হলো, অপ্সরা পূজারীকে আন্না বলে ডাকত। দক্ষিণ ভারতে আন্না মানে বড়দাকে বোঝানো হয়। তাদের এই সম্পর্ক কেউ সহজে সন্দেহ করেনি, কেননা তারা যখন সবার সামনে থাকত তখন অপ্সরা সাইকৃষ্ণকে আন্না বলে ডাকত, কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো। পুলিশের তদন্তে জানা যায়, অপ্সরাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাইকৃষ্ণ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অবাধে সম্পর্ক করেছেন এবং যখন অপ্সরা তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে, তখন বাধ্য হয় অপ্সরাকে রাস্তা থেকে সরানোর জন্য। সবথেকে অবাক করার বিষয় হলো, আপনি চমকে যাবেন অপ্সরা এবং সাইকৃষ্ণের পরবর্তী ঘটনা শুনে। আর যার জন্য হায়দ্রাবাদের স্থায়ী কোর্ট তাকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন। এরপর থেকে অপ্সরা প্রায় বিয়ে করার জন্য সাইকৃষ্ণকে চাপ দিতে থাকে। সে বাধ্য হয়ে অপ্সরাকে পৃথিবী থেকে সরানোর চিন্তা করে, কেননা তিনি একজন পুরোহিতের পাশাপাশি একজন বিজনেসম্যানও ছিলেন। সমাজে তার আলাদা একটা সম্মান ছিল। তিনি যদি অপ্সরকে বিয়ে করেন, তাহলে তার সম্মানটা সমাজে কোথায় গিয়ে দাঁড়াবে? তারপর পূজারী ইন্টারনেটে বিভিন্নভাবে সার্চ করতে থাকে কিভাবে একজন মানুষকে পৃথিবী থেকে সরানো যায়, কিন্তু ইন্টারনেটে তেমন কোনো সঠিক পদ্ধতি পায় না। তারপর সে নিজে থেকেই পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটা দিন বেছে নেন। প্রথমে তিনি সন্ধ্যাবেলায় মন্দিরে পুজো করেন, আর পুজো শেষে তার 4 চাকা গাড়ি নিয়ে সোজা অপ্সরার বাড়িতে যায় এবং তার মাকে জানায় সে অপ্সরাকে নিয়ে একটু ঘুরতে যেতে চায়। ঠিক অপ্সরা 8:20 নাগাদ হাইকৃষ্ণ ও অপ্সরা গাড়ি চেপে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা হয়। তারপর কোয়েম্বাটুরের কাছে এসে গাড়িটাকে একটা ফাঁকা নির্জন জায়গায় দাঁড় করান। গাড়ি থেকে বেরিয়ে অপ্সরাকে বাইরে আসতে বলে অপ্সরা মনে কোনো সন্দেহ হয়নি, সে বাইরে চলে আসে। আর তখন সাইকৃষ্ণ অপ্সরাকে জানায় যে সে তাকে বিয়ে করতে পারবে না,
কেননা তিনি একজন বিবাহিত এবং তার দুটো ছেলেও আছে। তখন অপ্সরা এই কথা মানতে রাজি হয় না। সে তাকে রীতিমতো বিয়ের জন্য জোর দিতে থাকে। শেষমেশ সাইকৃষ্ণ কোনো রাস্তা না পেয়ে তার প্ল্যানিং অনুযায়ী অপ্সর আগে পৃথিবী থেকে সরিয়ে দেয়, কিন্তু দেহ কোথায় লুকাবেন সেটা ভেবে না পেয়ে সে প্রথমে অপ্সরাকে গাড়ির ডিকিতে ভরে দেয়, আর তারপর গাড়ি চালিয়ে সোজা তার বাড়ি চলে আসে এবং গাড়িটাকে তার গোশালার এক সাইডে রেখে দেয়। আর তারপর সকালে মন্দিরে পুজো দেয়, আর পুজো শেষে সোজা অপ্সরার বাড়ি গিয়ে তার মার কাছে জিজ্ঞেস করে অপ্সরা কোথায়, কিন্তু অপ্সরার মা জানান অপ্সরা তো তার সঙ্গেই ঘুরতে গেছে। তখন সাইকৃষ্ণ তার এই সাজানো গল্প শুনিয়ে দেয় যে সে তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য রাস্তার মাঝখানে নেমে গেছেন। এরপর তিনি সোজা পুলিশ স্টেশনে যান কেস দায়ের করতে, যে ঘটনা ভিডিওর শুরুতেই বলা হয়েছিল। তারপর প্রথম দিন পুলিশের কেস দায়ের করার পর সাইকৃষ্ণ বাড়ি চলে আসেন। যেহেতু গরমের সময় ছিল তাই অপ্সরার দেহ গাড়ির ভেতরে থাকার কারণে জানলা দরজা সব বন্ধ হওয়ায় গন্ধ তীব্র পরিমাণে। সাইকৃষ্ণ কোনো উপায় না খুঁজে প্রথমে রুম ফ্রেশনার ব্যবহার করে, কিন্তু তাতে কোনো অবস্থার পরিবর্তন হয় না। তখন সাইকৃষ্ণ পরিকল্পনা করতে থাকে কিভাবে অপ্সরার দেহকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া যায়। একটা বড় ম্যানহোলে অপ্সরার দেহকে ফেলে দেয়। যেহেতু ঘটনার ৩-৪ দিন হয়ে গেছিল তাই প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হচ্ছিল। তাই সাইকৃষ্ণ কোনো রাস্তা খুঁজে না পেয়ে নতুন পরিকল্পনা শুরু করে কিভাবে এই দুর্গন্ধকে এড়ানো যেতে পারে। যেহেতু তার কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিংয়ের কাজ আছে তাই ২ টলি মাটি তার কাজের সাইডে থেকে ফোন করে তার কর্মচারীকে বলে নিয়ে আসে তার বাড়ির পাশে ম্যানহোলের কাছে, এবং সেই মাটি দিয়ে ম্যানুয়ালটাকে ভালোভাবে চাপা দিয়ে দেয়। প্রথমত যারা কর্মচারী ছিল তাদের সন্দেহ হয়, কারণ প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরোচ্ছিল, কিন্তু সাইকৃষ্ণ তাদেরকে বলে ম্যানহোলের নোংরা জলের থেকে গন্ধ বেরোচ্ছে, যার জন্য কর্মচারীদের সন্দেহ হয় না। এইসব ঘটনা হওয়ার পর সাইকৃষ্ণ যেন নিজেকে ভাবতে থাকে তিনি তার অপরাধ করে পার পেয়ে যাবেন। তাই সে আবার সোজা পুলিশ স্টেশনে যায় এবং রীতিমতো পুলিশকে এক ধরনের চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে থাকে। সাইকৃষ্ণ ভাবেন যে তিনি হয়তো অপ্সরার দেহকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছেন, আর পুলিশ কোনোভাবেই অপ্সরকে খুঁজে পাবে না, আর এই কাজের অপরাধীকে সেটাও খুঁজে বার করতে পারবেন না, যা কখনোই সম্ভব নয়। অপরাধী কোনো প্রকার অপরাধ করে পার পেতে পারে না। পুলিশ স্টেশন থেকে সাইকৃষ্ণ বাড়ি ফিরে আসে। কেন জানি তার মনে সংশয় জাগতে থাকে হয়তো পুলিশ মাটি খুঁড়ে অপ্সরাকে বার করে নেয়। তাই সে আবার তার কনস্ট্রাকশন সাইট থেকে কিছু কংক্রিট এবং সিমেন্ট নিয়ে এসে জায়গাটাকে পুরো প্লাস্টার করে দেয়, এবার যেন সাইকৃষ্ণ পুরো মানসিকভাবে শান্তি পায়। কিন্তু এত জঘন্য আর নির্মম কাজ করে কেউ কখনোই পার পেতে পারে না। ঠিক একদিন সত্যি সামনেই চলে আসে। পুলিশের সন্দেহ হয় সাইকৃষ্ণ চ্যালেঞ্জ দিয়ে কথা বলা বা ওভার কনফিডেন্স কথা বলা। সাইকৃষ্ণ যখন পুলিশকে সবকিছু জানান তখন অপ্সরার দেহ উদ্ধার করার জন্য পুলিশ এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু সাইকৃষ্ণ জানান যেন সঙ্গে একটা জিসিবি নিয়ে যায়, কেননা তিনি ২ গাড়ি মাটি দিয়ে অপ্সরাকে চাপা দিয়েছেন আর সবশেষে সিমেন্ট এবং কংক্রিট দিয়ে সেটাকে প্লাস্টার করে দিয়েছেন। খুব সহজে উদ্ধার করা সম্ভব না। তখন পুলিশ এবং ফরেনসিক টিম একটা জেসিবি নিয়ে তার দেহকে উদ্ধার করে। কিছু সম্পর্কের পরিণতি ভয়াবহ হতে পারে, তাই সম্পর্ক করার আগে একটু ভেবে করবেন। সচেতন থাকুন, কোনো প্রকার অপরাধী ঠিক নয়। অপরাধ থেকে দূরে থাকুন। যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে পুলিশ প্রশাসন বা আত্মীয় স্বজনের সাহায্য নিন। ক্রাইম মুক্ত জীবন খুবই সুন্দর। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে এবং ভিডিওতে দেওয়া তথ্য সব ইন্টারনেটে উন্মুক্তভাবে সবার জন্য রয়েছে। ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।